কিছু রবীন্দ্র প্রেমিক আছেন, অতি প্রেমিক আছেন, তারা কিন্তু কথায় কথায় রবীন্দ্রনাথকে নিয়ে আসেন এবং প্রফেসর ইউনূসকে সমালোচনা করতে গিয়ে তারা দাবি করে বসলেন যে প্রফেসর ইউনূস ক্ষুদ্র ঋণের আইডিয়াটা রবীন্দ্রনাথ থেকে নিয়েছেন, চুরি করেছেন। বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা থাকবে এদেশে। একটা কথা এসেছে যে রবীন্দ্রনাথ থাকবে কি থাকবে না, আজকের এই অনুষ্ঠান সেটাই প্রমাণ করে যে তার জন্মের 163 বছর পরেও আমরা আলোচনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায়। এটাই প্রমাণ করে যে উনি আছেন এবং এটাই প্রমাণ করে উনি থাকবেন। ঠিক আছে, আমি যেহেতু ফাইন্যান্সের ছাত্র, আমি চেষ্টা করি যে রবীন্দ্রনাথকে কিছুটা আমার সাবজেক্টের দিক থেকে বলতে পারি কিনা। আমি চেষ্টা করছিলাম, আপনারা জানেন যে উনি ওনার পিতামহ এবং পিতার উত্তরাধিকার সূত্রে জমিদারি পেয়েছিলেন এবং সেই জমিদারি ছিল আমাদের এই পূর্ব বাংলায় কুষ্টিয়া কিছু এলাকায়, এবং উনি দায়িত্ব পেয়েছিলেন 1890 সালে এবং উনি 1901 সাল পর্যন্ত জমিদারিতে দেখাশোনা করেছিলেন। এই জমিদারি থেকে উনি কত টাকা কামাই করতেন, ওনার রেভিনিউ হিসাবে কত টাকা ওনার পেতেন, সেই সময়কার টাকায় 70,000 থেকে 1 লক্ষ রুপি ওনারা কর হিসাবে পেতেন, খাজনা হিসাবে পেতেন। কেন 70 থেকে 1000? কারণ আপনারা জানেন যে খাজনাটা আদায় হইতো ফসলের উপর, কতটুকু ফসল উঠেছে, এবং ফসল কিন্তু প্রতি বছর একই পরিমাণে হয় না, এটা বছর থেকে বছর ভ্যারি করে। তো সেদিক থেকে 70,000 থেকে 1 লক্ষ রুপি ওনারা কামাতেন। তো আমি চেষ্টা করছিলাম যে এই টাকার অঙ্কটা যদি আমরা এখনকার টাকায় নিয়ে আসে কত টাকা হতে পারে। অনেকগুলো কনভার্সনের পদ্ধতি আছে, একটা ডলারে কনভার্সন করা, গোল্ডের দিক থেকে করা, অথবা ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করা। এই 3 মেথডেই এই টাকার অঙ্কটা দাঁড়ায় হচ্ছে গিয়ে $1 মিলিয়ন থেকে $3 মিলিয়ন ভ্যারি করে, এক একটা ক্যালকুলেশনে এক একটা অঙ্ক আসে। অর্থাৎ এই টাকা দিয়েই ওনারা জমিদারিটা পরিচালনা করতেন এবং ওনাদের যে সাংসারিক যে খরচগুলো সেগুলো মেটাতেন, এবং এটারে একটা অংশ একটা মহৎ কাজে লেগেছে। আপনারা জানেন শান্তিনিকেতন, ওখানে যে বিশ্ববিদ্যালয়টায় যে শিক্ষা প্রতিষ্ঠানটি উনি গড়ে তুলেছেন, এবং ওনার রিয়েলাইজেশন ছিল যে প্রথাগত যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষার যে পদ্ধতি সেটা দিয়ে হবে না, এর থেকে বেরিয়ে আসতে হবে, সেটার চিন্তা থেকেই উনি বিশ্বভারতীটা করেছিলেন। আমার একবার দৃষ্টতা হয়েছিল যে রবীন্দ্রনাথকে আমার একটা লেখায় ওনার নামটা নেওয়ার, সেটা বাধ্য হয়ে নিয়েছিলাম। আপনারা জানেন গত 15 বছর ক্ষুদ্র ঋণ এবং প্রফেসর ইউনূসের বিরুদ্ধে প্রচণ্ড ধরনের একটা নেগেটিভ ক্যাম্পেইন হয়েছে। রক্তচোষা, যত ধরনের সুদখোর যত কিছুই আছে সেটা ওনাকে বলা হয়েছে। তো একটা লেখায় আমাকে উত্তর দিতে হয়েছিল যে এই সমালোচনাগুলোর, এবং সেখানে কিছু রবীন্দ্র প্রেমিক আছেন, অতি প্রেমিক আছেন, তারা কিন্তু কথায় কথায় রবীন্দ্রনাথকে নিয়ে আসেন এবং প্রফেসর ইউনূসকে সমালোচনা করতে গিয়ে তারা দাবি করে বসলেন যে প্রফেসর ইউনূস ক্ষুদ্র ঋণের আইডিয়াটা রবীন্দ্রনাথ থেকে নিয়েছেন, চুরি করেছেন। তো এটা আমাকে উত্তর দিতে হয়েছে। আপনারা জানেন যে ক্ষুদ্র ঋণের একটা ডেফিনিশন আছে, সেই ডেফিনিশনের দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রজাদের জন্য, ওই যে আমাদের ডিন মহোদয় বলেছেন উনি সমবায় করেছিলেন, সেই সমবায়ের অধীনে উনি কিছু ছোট ঋণ দিতেন, এটা সাপ্লায়ার্স ক্রেডিট বলে আমরা বিজনেসের টার্মে, যে টাকা দিয়ে তারা ফসল ফলাতো, সে ফসলের উঠলে তারা খাজনাদায় দিতে পারত। তাদের এই কাজটা সহজ করার জন্য, কারণ ফসল যদি না হয় তাহলে তো খাজনা দিবে কোথা থেকে তার প্রজারা, তো সেটাকে ত্বরান্বিত করার জন্যই উনি ওই সমবায় করেছিলেন এবং তাদেরকে আর্থিক সাহায্য ঋণ দিতেন। এখন এই ছোট ঋণটা যেটা রবীন্দ্রনাথ দিতেন সেটা কেন প্রফেসর ইউনূসের ক্ষুদ্র ঋণ না, সেটাই আমাকে ব্যাখ্যা করতে হয়েছিল। ব্যাখ্যা করতে গিয়ে এটুকু বলেছি যে রবীন্দ্রনাথ তার প্রজাদেরকে ঋণ দিয়েছেন যে প্রজাদের উপর তার কন্ট্রোল ছিল, যাদের কাছ থেকে উনি টাকাটা আদায় করতে পারতেন তার ক্ষমতা দিয়ে, সে ক্ষমতা ফলানোর মতো ক্ষমতা ছিল, তার পেশি শক্তি ছিল। ঠিক আছে, অতএব প্রজার পক্ষে কোনো অবস্থাতেই টাকা না দিয়ে চলে যাওয়ার কোনো ক্ষমতা ছিল না। আর প্রফেসর ইউনূসের ক্ষুদ্র ঋণী হচ্ছে যাদেরকে ইনি চেনেন না, যাদের পর ওনার কোনো ক্ষমতা নেই, তাদেরকে ঋণ দিয়ে সে ঋণটা নিয়ে আসা। এবং আপনারা জানেন যে সারা পৃথিবীতে একটা এক্সাম্পল যে ক্ষুদ্র ঋণের রিকভারি রেট, দি পেমেন্ট রেট মোর দেন 95%। তো যেই লোকটার উপর তার কোনো প্রশাসনিক ক্ষমতা নাই, আইনগত ক্ষমতা নাই, সেই লোকটা আইনগত হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল একটা আইনগত ক্ষমতা আছে, বাট এমনি তার প্রশাসনিক কোনো ক্ষমতা নেই যে সেই লোককে ঋণ দিয়ে ঋণটা নিয়ে আসা, এটা
তার যে উনি যে মেকানিজমটা ডেভেলপ করেছেন, যে মডেলটা ডেভেলপ করেছেন, সেটা দিয়ে করেছেন। এটাই হচ্ছিল প্রফেসর ইউনূসের কারিশমা ছিল, এবং সেটাই প্রফেসর ইউনূসের এই যে ক্ষুদ্র ঋণটাকে রবীন্দ্রনাথের ঋণের থেকে পার্থক্য করেছে। ঠিক আছে, আমি আমার এই কর্মজীবনে দেখেছি কিছু লোককে যে কথায় কথায় রবীন্দ্রনাথকে নিয়ে আসা। তার মধ্যে 3 জন লোকের কথা বলি। একজন হচ্ছে গিয়ে প্রফেসর আনিসুর রহমান, খুব স্বনামধন্য, খুব সম্মানী একজন মানুষ, অর্থনীতিবিদ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ছিলেন। পরবর্তীতে উনি হার্ভার্ড থেকে প্রফেসর লিওনটিফের মতো নোবেল লরিয়েটের আন্ডারে পিএইচডি করেছেন, যিনি ইনপুট আউটপুট মডেলটা ডেভেলপ করেছিলেন। তার আন্ডারে পিএইচডি করে উনি পরে আইউরোতে যোগ দেন। এই লোকটাকে দেখেছি স্যার চেষ্টা করতেন রবীন্দ্রনাথকে রিলেট করতে, তার ওনার লেখাও আছেন, এবং খুব চমৎকার রবীন্দ্রনাথ সঙ্গীত গাইতেন। তো ওনার পাণ্ডিত্য নিয়ে আমার কোনো কিছু বলার নেই, এবং উনি মনে করি উনি অ্যাকর্ডিংলি রবীন্দ্রনাথকে বিভিন্ন জায়গায় কোট করতেন। তারপর প্রফেসর আতিউর রহমান একই কাজ করতে দেখেছি। প্রফেসর আতিউর রহমান সম্পর্কে আমি কিছু বলবো না। তৃতীয় যে ব্যক্তি তার সম্পর্কে কিছু বলার আছে, সে তো সুভাষ সিংহ রায়। তিনি বিখ্যাত ব্যক্তি। একসময় তার সাথে আমি সিনেটে বসার সুযোগ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে পরিচয়। উনি কথায় কথায় রবীন্দ্রনাথকে কোট করতেন। তো আমি একবার, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে আমাদের বিখ্যাত একজন শিক্ষক আছেন। তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, যে যিনি রবীন্দ্রনাথকে জানেন, ওনাকে জিজ্ঞাসা করছে যে সুভাষ সিংহ রায় যে কথায় কথায় রবীন্দ্রনাথকে নিয়ে আসে, স্যার মানে কেমনে পারে, এটা কিভাবে সম্ভব? তোমরা কি দেখছো, চেক করে দেখছো যে সে যেটা বলছে এটা সত্যি কিনা, না সে নিজে নিজে তৈরি করতেছে? তো এই প্রশ্নটা উনি আমাকে করেছিলেন। তা আল্লাহ জানে যে সেই আদৌ জেনে শুনে রবীন্দ্রনাথকে কথায় কথায় ব্যবহার করেছেন কিনা। মোদ্দা কথা হচ্ছে যে যেভাবেই রবীন্দ্রনাথকে উপস্থাপন করুন না কেন, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের গ্রহণযোগ্যতা থাকবেই, এবং আমাদের মাতৃভাষা, যে ভাষায় আমরা আমাদের ভাব প্রকাশ করি, সেই ভাষাকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছেন, এবং এর প্রাসঙ্গিকতা থাকবে। বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা থাকবে এদেশে। এবং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রাসঙ্গিকতাকে মনে রেখে এই ধরনের আয়োজন সামনেও এগিয়ে নিয়ে যাবেন, এবং এই যে কালচার আমরা ডেভেলপ করেছি সেটার কন্টিনিউশন থাকবে ইনশাআল্লাহ।